এই আসিফ নজরুল গম ভারত এবং প্রথম আলোর যেই দোসর এখন পর্যন্ত সরকারের ভেতরে আছে, তারা কত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ পুলিশি পাহারায় গোপন দেশ ছেড়েছেন উপদেষ্টা আসিফ নজরুল পালিয়ে গেছেন, হঠাৎ করে বিদেশ চলে গেছে। এখন বিদেশ যাওয়ার আগে কাউকে কিছু বলেও যান না। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি রাখা যায়, সেই পরিকল্পনা ছিল আসিফ নজরুলের। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলের ভয়ঙ্কর মুখ উন্মোচন করলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। কারণ বাংলাদেশকে ধ্বংস করার যে পায়তারা করছে ভারত, তাদের কিন্তু অন্যতম একজন গোপন সদস্য হলো এই আসিফ নজরুল। এমনকি আরো খবর পাওয়া গেছে ইতিমধ্যেই কিন্তু দেশ ত্যাগের পায়তারা করছেন এই আসিফ নজরুল। তাই দর্শক, অনুরোধ করবো ভিডিওটি একেবারে না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আপনি বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বললে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এই আসিফ নজরুল গম ভারত এবং প্রথম আলোর যেই দোসর এখন পর্যন্ত সরকারের ভেতরে আছে, তারা কত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটার একটু নমুনা সরকারের কাছে অনুরোধ থাকবে, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আমরা এই দেশ হাসিনা মুক্ত চেয়েছি এবং আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ চেয়েছি, এবং সেই ভারত মুক্ত বাংলাদেশের জন্য এই দেশের মানুষ কতটা রক্ত দিতে পারে সেটা সেই 5 তারিখের আগে যেমনটা দেখেছেন, এই গেল 2-3 দিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু ভিডিও দেখছেন। সীমান্তবর্তী যে মানুষ, তারা খালি হাতে বন্দুকের সামনে দাঁড়িয়ে বিএসএফ এর এই সন্ত্রাসীদের সামনে কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে প্রতিবাদ করছে সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন। অতএব আমি মনে করি এই দেশের মানুষ এই আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এবং এই বিডিআর এর জওয়ান যারা, তারা সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক জওয়ানদেরকে শেখ হাসিনা তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচারের নামে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, এখনো পর্যন্ত নির্যাতন চালানো হচ্ছে। জেলখানায় কারা কর্তৃপক্ষের ভেতরে এখনো সে আওয়ামী শাসন আমলে যে যারা ছিল, তাদের অনেকে এই কারাগারের যে জীবন সেটাকে আরো বেশি দুর্বিষহ করে তুলছেন। তো আমি সরকারের কাছে অনুরোধ করব, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যা করে সেটা করতে বাধ্য করবেন না। অতএব আমি মনে করি যে বিডিআর এর এরা বিচার চায়, এরা কারোর সহায়তা, কারোর অনুগ্রহ, কারোর দয়া, করুণা এসব চায় না। তারা বিচার চায়, বিচারের মাধ্যমে যদি তাদের ফাঁসি হয় ফাঁসি দিয়ে দিবেন। কিন্তু শেখ হাসিনা যাদেরকে বিচারের আওতায় নিয়ে আটক করে জেলখানায় নির্যাতন করে 5 বছর 10 বছরে যাদের সাজা হয়েছে, তাদেরকে 15 বছর আটকে রেখে যেই পদ্ধতিতে বিচার করেছে, শেখ হাসিনার কোনো বিচার আমরা মানি না। এই সরকার বিচার করুক, বিচার করে তাদেরকে আবারও যদি প্রয়োজনে আটক করুক, জিজ্ঞাসাবাদ করুক, ফাঁসি দেখ, যা ইচ্ছা দেখ, কোনো সমস্যা নেই। কিন্তু এই সরকারকে সেই বিচারটা করতে হবে, সেই বিচার পাওয়ার সুযোগটা তাদেরকে দিতে হবে। আমি মনে করি আসিফ নজরুল কম তারা এই বিচারের পথটাকে একটা অন্তরায় তৈরি করার জন্য তারা নানাভাবে পায়তারা করছে। কিন্তু আমি এই সরকারকে বলে দিব যে এটা করে আসলে লাভ হবে না। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যেমন হবে, এই দেশে বিডিআর এর জওয়ানদের সাথে যে ধরনের অবিচার করা হয়েছে সেটার সাথে যারা সম্পৃক্ত তাদেরও বিচার হবে। যদি আসিফ নজরুল মনে করে থাকেন যে আপনি যা মনে চায় তাই করবেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না, যদি প্রয়োজন হয় এই বিডিআর এর সদস্যের যারা পরিবারের লোকজন আছে তাদেরকে নিয়ে এক দফা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে আন্দোলন তৈরি করা হবে। সো আপনাকে আমরা খুব সম্মানের সাথে বলছি, আবারও বলছি, অনেক রাত 1:30 বাজে, এই 1:30 বাজে আপনি দেখছেন যে এই জায়গায় কিভাবে মানুষজন আপনার ঘরের কাছে সেভাবে শুয়ে আছে। সরকারের কোনো একজন, আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে কেউ আসছিল কিনা, কেউ আসেন না। আপনারা সময় পান না, একটু এসব এদেরকে বোঝানোর সুযোগ পাইলেন না যে ভাই আপনারা যান, বাসায় গিয়ে চলে যান, আমরা সকালে দেখছি। এটা গায়ে লাগে না? সিনেমা দেখতে যাইতে সময় পান, এখানে আসতে সময় পান না? না, দেখানো হবে মজা। আপনারা যেইভাবে যাইতে চান সেইভাবেই যাবে। এই দেশের প্রতিটা মানুষ বিডিআর এর পরিবারের পাশে আছে, যা দিয়ে প্রয়োজন হয় তা দিয়ে তাদের সাথে থাকবে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো যে যেই কষ্ট করছেন সেই কষ্টের সাথে হয়তো আমরা আপনাদের কষ্টটা নিতে পারবো না, কিন্তু আপনাদের সাথে বাংলাদেশের মানুষের দোয়া আছে, তাদের সমর্থন আছে। তারা আপনাদের পাশে যেভাবে প্রয়োজন, যা প্রয়োজন সেটা দিয়ে আপনাদের সাথে থাকবে। ইনশাল্লাহ কালকের দিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এরপরে পরবর্তীতে আপনারা যে পদক্ষেপ নিতে চান, যেভাবে আপনারা এটা নিয়ে কি বলবো যে রাজপথে থাকতে চান, আপনাদের সাথে আমি অন্তত আমার জায়গা থেকে আমি একাত্মতা প্রকাশ করছি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষও আপনাদের সাথে থাকবে। এটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু। বিডিআর এর এই পরিবারের 15 বছর বিচার ছাড়া কোনো মানুষ জেলখানায় থাকবে কোনো অন্যায় না করে, এটা পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় এই নজির নাই। তারা 15 বছর জেল খেটেছে, যদি যাবজ্জীবন হয় তারপরে তো শেষ। সেই হিসাব যদি করা হয় তাহলে কি বলবো, এরা প্রায় 500 বছর জেলখানায়, জেলের একটা দিন, এটা বিশাল মানে বিরাট একটা ব্যাপার। তো আপনারা সেই মানুষগুলোকে জেলখানায় আছে, আমার
সবার কাছে অনুরোধ থাকবে যে এই মানুষগুলোর বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেন, যাতে এটা নিয়ে যাতে সরকার কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। সরকার বলতে আমি পুরো সরকারকে দায়ী করবো না, এখানে কিছু মানুষজন আছে যারা প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রেসক্রিপশনে এখানে ঢুকেছেন, তারা চেষ্টা করছেন কোনো না কোনো ভাবে বিডিআর এর এই বিচারটাকে করতে। এরা ওই বিডিআর এর যে কমিশন তৈরি করা হয়েছে সেখানেও তারা নামার একটা ক্লোজে ঢুকিয়ে দিয়েছেন যে এই বিচার যে হচ্ছে এইটা নিয়ে কোনো কিছু করা যাবে না, সবকিছু নেওয়া হবে। বিডিআর এর ওই দিন কি হয়েছে সেইটা না, খালি ওই দিনের আগেও কাকে কোথায় পোস্টিং দেওয়া হয়েছে, র্যাব হঠাৎ করে কে পোস্টিং পেয়েছে, র্যাব একে কে পোস্টিং পেয়েছে, র্যাব 1 থেকে কাকে বের করা হয়েছে, ওই দিন কার যাওয়ার কথা ছিল তারা যায় নাই, কে কাকে ফোন করেছে, কমিশনের তদন্তে সবকিছু আসতে হবে। না আসলে সেই ব্যবস্থা আমার কাছে আছে, কি আছে সেগুলো আপনারা ইনশাল্লাহ কমিশনের রিপোর্টের আগে আমার চ্যানেলে দেখতে পারবেন কি হয়েছিল সেদিন। অতএব এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, এখান থেকে বের হওয়া যাবে না। যারা এখনো কাচুমুচু করছেন এসব করে লাভ নাই, বরং পাবলিকের কাছে গণধোলাই খাবেন। এই গণধোলাই খাওয়ার আগে বিডিআর এর এই সদস্যদের সাথে ন্যায় বিচার পাওয়ার জন্য যা করার দরকার সেটা করার ব্যবস্থা করে। উপদেষ্টা আছেন একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল, হঠাৎ করে বিদেশ চলে গেছে। এখন বিদেশ যাওয়ার আগে কাউকে কিছু বলেও যান না, কোথায় যাবেন, কখন ফিরবেন, এটা কি ব্যক্তিগত সফর কিনা নাকি সরকারি সফর, কিছু না দিয়ে রহস্য রেখে চলে যান দেশের বাইরে। এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়, গুঞ্জন শুরু হয়। কেউ বলেন এরা কি পালিয়ে গেল কিনা, কারণ এর আগে এরকম গুঞ্জন শোনা গিয়েছিল যে আসিফ নজরুল পালিয়ে গেছেন। তো এখন 2 দিন আগে হঠাৎ করে আসিফ নজরুল ফেসবুকে একটা পোস্ট দিয়ে জানান দেন যে তিনি লেখেন যে আমি এখন ইউরোপ, এবং সেটাও লেখেন যে অনেকদিন পর ভালো একটা ঘুম দিতে পারে। তবে তিনি কোন দেশে আছেন, লোকেশন কি, এগুলো কিছুই বলেন। কেন এই রহস্য করে বিদেশ গেলেন, কখন আসবেন, এগুলো কোনো কিছু না দিয়ে একটা রহস্য রেখে চলে গেলেন। ইচ্ছা করে পলাতক সাজলেন কিনা, তারা কি চাচ্ছিলেন যে ঠিক আছে আমাদের নিয়ে একটু আলোচনা হোক, সবাই একটু কৌতূহল থাকুক, অথবা কেউ ভাবে মজা পাক যে আমরা পালিয়ে গেছি, এইটা হতে পারে। ইলিয়াস ভাইয়ের একাডেমিক কোয়ালিফিকেশন কি আমি জানি না, কিন্তু উনি সবকিছুকে ছাড়াই গেলেন। এই সাংবাদিকতা নিয়ে অনেক গবেষণা, বড় বড় লোক স্কলার আছে, কিন্তু তার চেয়ে ভিন্ন কিছু উনি হয়ে গেছেন। সবাই সংবাদ পরিবেশন করে, সংগ্রহ করে, আর উনি হলো সংবাদ জন্ম দেয়। ঠিক আছে, এমনভাবে একটা কিছু করে যে তাকে অপছন্দ করা ব্যক্তি তাকে নিয়ে নিউজ করতেই হবে, কাটতেই হবে, এইরকম একটা ভয়ঙ্কর বিষয়। ঠিক আছে, আর মানে এটা এখন থেকে না, আপনার সেই 2018 সালে যে নির্বাচন, শেখ হাসিনার বিনা ভোটে নির্বাচন, ওই সময় দাবরায় যে নিউজ সংগ্রহ, ভোট চোরদের, এটা উনি দেখাই দিচ্ছেন যে অনেক কি জিনিস। এটা আমাদের কাছে আল্লাহ রহমত হিসেবে দিয়েছেন ইলিয়াস ভাইকে। অনেকে ওনাকে অপছন্দ করতে পারে, মানে কিন্তু জাস্ট মানে ওয়াও বলতে হয় যে এটা আমরা সবাই বিস্মিত হয়ে যাই ইলিয়াস ভাইয়ের এটা দেখে। দেখেন এমনভাবে ভিতর থেকে ঘটনাগুলো টেনে নিয়ে আসে এবং ঘটনাগুলোর পরম্পরা তৈরি করে, লিঙ্ক আপ করে, এটা ট্রাস্ট না করে আর অন্যদিকে যাওয়া যায় না। হ্যাঁ, আপনি তো মানে তথ্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? আর এই যে ডালিম সাহেবের বিষয় যেটা এনেছেন, এটা 53 বছরের হিসাব নিকাশ একদিনে উনি মিটাই দিয়েছেন, এইরকম বিষয়টা। হ্যাঁ, এতগুলো পয়েন্ট, এতগুলো যুক্তি, ন্যারেটিভ, এবং যেভাবে আবেগের সঙ্গে তুলে ধরেছেন, এবং এটা এই বক্তব্যে অনেকের বিরুদ্ধে গেছে বক্তব্য। উনি অশান্ত দেশকে শান্ত করার জন্য একটা মানে আইনের ভিতরে নিয়ে আসার জন্য একটা বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু উনি ক্ষমতায় আসছেন। সবাই কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, তো এটা উনি হয়েছেন। সেই বিপ্লব সংহতি সৈনিকরা সবাই মিলে ওনাকে রাষ্ট্রপতি বানায় দিল। ওই সময় রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য ওনার উদ্যোগগুলোকে আপনার হলো প্রশ্নবিদ্ধ করার সুযোগ নাই। মানে এটা তো কিছু মানুষের কাছে খারাপ লাগবে, তারা একভাবে চাবে, ওনারা যেভাবে চেয়েছিল মেজর ডালিমরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যভাবে যৌক্তিক মনে করেছেন। হ্যাঁ, আবার সেটা মেজর ডালিমের কাছে যৌক্তিক মনে হয়নি। এটা খুবই স্বাভাবিক, মানে আলাদা রকম হওয়াটাই স্বাভাবিক এবং সত্য। এবং শৃঙ্খলার জন্য আমি কোনোটাকে অস্বীকার করছি না, এবং সব কিছু মিলিয়ে ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যে উদ্যোগ নিয়েছেন 1971 সালে, এর পরবর্তীতে বিশৃঙ্খল রাষ্ট্রকে আবার শৃঙ্খলায় আনার জন্য যে উদ্যোগ নিয়েছেন, সবকিছুই গ্রহণযোগ্য। এটা অনেকের কাছে অগ্রহণযোগ্য হচ্ছে। দর্শক, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং এই ভিডিওতে ইলিয়াস ভাইয়ের কথাগুলি শুনে আপনার কি মনে হয়েছে? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান।